নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা ক্যাকটাস। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। বড় বেশি প্রয়োজনের সময় অপ্রত্যাশিতভাবে সেই প্রয়োজনীয় বস্তুটি হাতে এসে পড়া মানুষের ভাগ্যে দৈবাতি ঘটে। ভারতীয় ভাগ্যে হঠাৎ সেই দৈব দুর্লভ ঘটনাটা ঘটে গেল। খবরটা পেয়ে ভারতী ভাগ্যের এই অযাচিত করুণার আহ্লাদে যেন দিশাহারা হয়ে গেল। আর ওই খবরের পর বাকি যতক্ষণ কলেজের কাজে আটকে থাকতে হলো ততক্ষণ সব কাজের মধ্যে পরিকল্পনা চলতে লাগলো তার কোন ভাষায় আর কোন ভঙ্গিতে খবরটা পরিবেশন করবে গিয়ে শিশিরের কাছে, কতক্ষণে করবে। সত্যি বাড়ির চিন্তায় যখন অস্থির হয়ে যাচ্ছে ভারতীরা, নিত্য নতুন অপমানের জ্বালায় গ্লানি ও তিক্ততায় মন ভরে উঠেছে, স্বামী স্ত্রী দুজনের প্রতিটি ছুটি বাড়ির কাজ হয়েছে বাড়ি দেখতে বেরোনো এবং খবরের কাগজ খুলে সর্বপ্রথম পঠিতব্য বিষয় হচ্ছে বাড়ি ও জমির কলাম। সেই হেন সময় খবরটা যেন বিধাতার হাতের আশীর্বাদ ফুলের মতো। অবশ্য গৃহ সমস্যা তাদের হবার কথা নয়, কারণ যে বাড়িটাতে ভাড়া আছে তারা, সে বাড়িটিও অনেকাংশেই সুবিধাজনক। কিন্তু কিছুদিন থেকে বাড়িওয়ালারা আর ভারতীদের সুবিধাজনক মনে করছেন না। নিত্য বর্ধিত বাড়ি ভাড়ার আকাশ ছোঁয়া উচ্চহারের খবরে খবরে ওদের মেজাজও আকাশে চড়ছে এই অনেক দিনের ভাড়াটের ওপর। অনেক দিনেরই। ভারতীর তখন বিয়ে হয়নি, সেই আমল থেকে এই বাড়িতেই আছে শিশিররা। বিয়ে হয়ে এই বাড়িতেই বউ সাজে এসে ঢুকেছে ভারতী। দেখেছে একতলায় বাড়িওয়ালা, দোতলায় শিশিররা। কিন্তু বাড়িওয়ালা মাত্র নয়, নিতান্ত আত্মীয়ের মতোই। শিশিরের মায়ের সঙ্গে বাড়িওয়ালা গৃহিণীর হৃদ্যতার শেষ ছিল না। শিশিরের মায়ের মৃত্যু হলে তিনিই মা মাসির মতো ওদের দেখেছেন, যত্ন করেছেন, বৌমা বৌমা করে 5 বার খোঁজ নিয়েছেন। সুখে দুঃখে একজন অভিভাবকের মতোই ছিল ওরা এদের। কিন্তু কালের গতিকে সেই নিকট আত্মীয় অনাত্মীয়ের ভূমিকা অভিনয় করছেন। একসঙ্গে দুটো তোলা উনুন জেলে দিচ্ছেন ভারতীর শোবার ঘরের জানলা লক্ষ্য করে। রাত 9টা বাজতে না বাজতেই সদর দরজায় তালা চাবি মেরে দিচ্ছেন। ভারতীদের কাপড় জামা দোতলার বারান্দায় শুকোতে দেওয়া দেখুন মাথায় ঠেকছে বলে তারস্বরে আপত্তি জানাচ্ছেন। ভারতীর ছেলের হাতে রাবারের বলটা ছিটকে নিচের উঠোনে পড়লে সরাসরি রাস্তায় ফেলে দিচ্ছেন এবং যখন তখন ভারতীর কর্ণকুহর তাক করে একে একে তাকে উপদেশ দিচ্ছেন, আর যা করো তা করো ভাই, মরে গেলেও কখনো বাড়িতে ভাড়াটে বাসিও না। ওহ, এমন সর্বনেশের জাত নয়, একবার গেড়ে বসলে জীবনে আর উঠবে না, পুরুষানুক্রমে রয়ে যাবে। এমনি আরো অনেক কিছু। ভাড়াটে বিতাড়ন কাণ্ডের কর্মসূচি অনুযায়ী যা যা করণীয় তার সবটাই প্রায় করেছেন ওরা, যা ভারতী বা শিশিরের কাছে মরণ তুল্য। বিশেষ করে শুনিয়ে বলা কথাগুলো বড়ই দুষ্পাচ্য। কর্মগত অপমানের চাইতে বাক্যগত অপমানটাই যেন অধিক মর্মবিদারী, অথচ তার মাত্রাটা ক্রমশ বেড়েই চলেছে। কারণটা বোধ করি ওই জগৎ ব্রহ্মাণ্ডের সর্বাধিক মূল্যবান প্রতিনিয়ত বেড়ে চলা। গত সপ্তাহে কাগজের বিজ্ঞাপন দেখা গেছে 2খানি ঘর ও রান্নাঘর, বাথরুম 250। এই সপ্তাহে সেই বস্তুই 325। পরবর্তী সপ্তাহে বোধ করিস তা সে যাক। মোট কথা, বরাবরের বন্ধু হঠাৎ শত্রুপক্ষ হয়ে দাঁড়ালে দুঃখের শেষ থাকে না। আর সে শত্রুর মতো নির্লজ্জ হতে বোধ করি চিরশত্রুও পারে না। এই আজই সকালে হয়ে গেছে একপালা। দোতলায় ঘন্টু কি সূত্রে একটু বেশি দাপাদাপি করে ফেলেছিল।
হঠাৎ নিচতলা থেকে গিন্নি কণ্ঠে মধু মেখে বলে উঠলেন, বৌমা, ও বৌমা, ছেলেকে একটু সামলে দাও মা, গরিবের জীর্ণ বাড়িখানা যে গুঁড়ো হয়ে গেল। ইহজীবনে খালিও তো পাবো না কোনো দিন, যে একবার মেরামত করিয়ে একটু শক্ত করে নেব। ভারতীর তখন কলেজে আসবার সময়। কথা বাড়ালো না, পারতপক্ষে বাড়ায়ও না, শুধু বছর আষ্টেকের ছেলেটাকে করুণ মিনতি জানিয়ে এলো দাপাদাপি না করতে। কিন্তু আজ ঘন্টুর স্কুলের কিসের যেন ছুটি, অথচ মা বাবার ছুটি নেই। এহেন সুবর্ণ সুযোগ তার কিছু আর বেশি আসে না। অতএব ঘন্টু যে মার মিনতি অগ্রাহ্য করে এবং ঝিকে থোড়াই কেয়ার করে যথেচ্ছাচার করে বেড়াবে সারাদিন, তাতে আর সন্দেহ কি? কে জানে গিয়ে কি পরিস্থিতি দেখবে ভারতী। আর আগে যখন ঘন্টু আরো ছোট ছিল, ওরাই ঘন্টুকে সারা দিন নিজের কাছে রেখেছেন, নাইয়েছেন, খাইয়েছেন, ঘুম পাড়িয়েছেন। হয়তো তখন ওদের ওই আগ্রহ আর আন্তরিকতাটুকুর সাহায্যেই কলেজের চাকরি বজায় রাখা সম্ভব হয়েছিল ভারতীর। ওরাই কত আহ্লাদ করে বলেছেন, তোমরাই ধন্য মেয়ে বৌমা, এককালের মেয়েরা এই সংসারে সৃষ্টি করছো, রাঁধছো, বাড়ছো, আবার মোটা টাকা ঘরে আনছো। আমরা তো মিথ্যে মানুষ, একটুকু আর করব না। চাকা ঘুরে গেছে, পালা বদল হয়েছে। এখন বাতাসে কথার তীর ছোড়ার খেলা। এখন ঘন্টু বাড়ি থাকলে এই ধরনের তীর এসে কানের পর্দা ভেদ করে। চললেন মা, চললেন ব্যাগ দুলিয়ে, আঁচল উড়িয়ে। এখন ছেলের দৌড়াতিতে মরুক পাড়ার লোক। অসহ্য এক জ্বালা হয়েছে বাবা। শালীনতাহীন, পালিশহীন এই মন্তব্যগুলো তারাই করে যারা ঘন্টুকে চাঁদের টুকরো বলে আদর করেছে, আর ঘন্টুর সম্ভাবনা কালে ভারতীকে আচার খাইয়েছে, সতর্কতার বহুবিধি উপদেশ দিয়েছে। হয়তোবা বিয়ের পর বউ হয়ে আসা ভারতী ক্রমবর্ধমান বিদ্যা ও তার ফলস্বরূপ একেবারে একটি কলেজের অধ্যাপিকা হয়ে বসার ইতিহাসটাও তাদের মনোভঙ্গের আরও একটা কারণ। কিন্তু সে যাক, সেটা ভারতীর ব্যাপার নয়। ভারতীর ব্যাপার হচ্ছে হঠাৎ গৃহ সমস্যার সমাধান এক সুবর্ণ সুযোগ এসে গেছে। সেটা হচ্ছে কর্তৃপক্ষ কলেজের হোস্টেল সুপারিনটেন্ডেন্টের কাজটা ভারতীর ওপর ন্যস্ত করাতে চাইছেন, যার ফলে সে বেশ উচ্চ মানের একটা কোয়ার্টার্স পাবে। কলেজটা পুরনো, কিন্তু হোস্টেলের বিল্ডিং আনকোড়া নতুন, আধুনিক ছাদের এবং আধুনিক সুখ সুবিধার উপকরণ মণ্ডিত। মোটের কথায় অতীব লোভনীয়, সন্দেহ নেই। প্রস্তাবটা শুনে পর্যন্ত দিশাহারা হবারই মতো। অবশ্য ভেবে কাল উত্তর দেব বলেছে তখন, কিন্তু মনে জানছে ভাবাভাবির কিছু নেই। ও কাজ সে ভালো পারবে, এই আস্থা আছে নিজের ওপর। এই ধরনের কাজে প্রধান হচ্ছে তো ভালো ব্যবহার। অবশ্যই ফেল হবে না সে। তারপর ব্যবস্থাপনা আটকাবে না, ঠিক চালিয়ে নেবে। বাড়ি ফেরার সময় উত্তর দেবার আগেই ভারতী মনে মনে তার কর্মপদ্ধতির ছাঁচ করতে থাকে। ফিরে দেখলো ঘন্টু খেলতে বেরিয়ে গেছে। ঝি উনুন ধরিয়ে দুধ জাল দিচ্ছে, ঘুটে কয়লার উনুন। দেখা মাত্রই মনে পড়ল ভারতীর, ওখানে গ্যাস স্টোভ, কি পরিষ্কার পরিচ্ছন্ন, কি সহজ সুন্দর। পুরনো সংসারের ধারা আর অবশিষ্টাংশ নিয়েই সংসার করে এলো এতদিন ভারতী। নিজস্ব আধুনিক রুচি পদ্ধতির প্রয়োগ করতে পেল না কখনো। এবার ভাগ্য মুখ তুলে চেয়েছে। ঝিকে বলল, সারদা, ঘন্টুকে দুধ না খাইয়ে ছেড়েছ কেন? সারদা অধ্যাপিকার মান মর্যাদা রক্ষার দায়িত্ব মাত্র না নিয়ে ঝংকার দিয়ে উঠল, বেশ বলেছ বৌদিদি, ছাড়লে কেন? তেমন সুবোধ ছেলে যে তোমার ছাড়লে বেরোবে, না ছাড়লে ঘরে বসে থাকবে? তা হোক, দুধটা খাওয়া পর্যন্ত ধরে রাখার চেষ্টা করা উচিত ছিল তোমার। ওর ছুটি থাকলে মুশকিল আমার। সারাদিন খুব দুষ্টুমি করেছে তো। দুষ্টুমি? সারদা আরো ঝংকার দেয়, ডাকাতি বলো। বাড়িওয়ালা গিন্নি তো ওপরে উঠে এসে যাচ্ছে তাই করে গেছে। এই ধরনের অভিযোগ নতুন নয়।
ভারতী শুনে লজ্জিত হয়, মনক্ষুণ্ণ হয়, ছেলেকে বকে। আজ মনে হলো আশ্চর্য, ছোট বাচ্চা দৌরাত্ম্য করবে না, তাহলে তিনি ঠেলে উঠে এসে যাচ্ছে তাই করে যাবেন? এত সাহস কেন? না আমরা নিজের মান সম্মান রক্ষা করতে পারছি না, তেজ দেখিয়ে নাকের ওপর দিয়ে চলে যেতে পারছি না, এই তো। ঠিক আছে, দ্বিধার প্রশ্ন নেই, কালই উত্তর দিয়ে দেব। ছটফট করতে থাকে শিশিরের ফেরার অপেক্ষায়। আরো একবার রিহার্সাল দিয়ে নেয় মনে মনে, কিভাবে পরিবেশন করবে খবরটা, একটু হেসে, একটু বিব্রত ভাব দেখিয়ে। হ্যাঁ, একটু হেসে, একটু বিপন্ন ভাব দেখিয়েই বলে ওঠে, কলেজে তো আজ একটা ব্যাপার। শিশির হেসে বলে, তোমার কলেজে তো রোজই ব্যাপার, হলো কি? না মানে অন্য কিছু নয়, আমার কাজেই একটা প্রস্তাব এসেছে। আরে বাবা, তুমি যে এই গল্পে আস্তে আস্তে ভাঙার মতো করছো, প্রস্তাবটা কি? বিলেত পাঠাতে চাইছে তোমায়? তোমার তো সব রকম আমাকে নিয়ে ঠাট্টা। শোনো মশাই, বলি তাহলে, আমাকে উক্ত মহাবিদ্যালয়ের ছাত্রী আবাসের পরিচারিকা করতে চাইছে। শিশির অবাক গলায় বলে, তাই নাকি? হঠাৎ তোমাকে এমন যোগ্য ব্যক্তি মনে হলো যে? যোগ্যতা দেখেছে নিশ্চয়ই। ভারতী নিতান্ত তরুণীর ভঙ্গিতে ঘাড় দুলিয়ে হেসে হেসে বলে, ভিতরে আছে গুণ, তুমি শুধু দেখতে পাও না। তাই দেখছি। তা তুমি ফট করে হ্যাঁ করে আসনি তো? করে অবশ্য আসেনি ভারতী, কিন্তু শিশিরের কথা শুনে হঠাৎ একটু বিরক্তি এলো তার। যেমন উৎফুল্ল হবার কথা, হলো না তো। অবশ্য আসল আকর্ষণটা শোনেনি এখনো, মানে জানায় কথা হলেও মনে আসেনি নিশ্চয়ই। তবু বিরক্তিটা দমন করতে পারলো না, বলল, কেন? হ্যাঁ করে আসার দোষের কি আছে? শিশির বুঝলো ভারতী চটেছে, কিন্তু কে জানে শিশির আজ তাতে ভয় খেল না, নিজেকে সামনে নিল না, বরং যেন মজা পেল। তবে কথা বলল গম্ভীরভাবে, না, দোষের আর কি, তবে কাজটা খুব সহজ নয়, তার শক্ত কাজেই তো আনন্দ। সে আলাদা, সে তোমার হয়তো শক্ত অঙ্ক কষার, এটা ঠিক তা নয়, রীতিমতো গোলমেলে কাজ। ভারতী হেসে ওঠে, নিজে গোলমেলে হলেই গোলমেলে, নিজে অনেস্ট থাকলে, মাল নিয়ে গোল না করলে অসুবিধা কি? তা ভেবো না, মনে রেখো মেয়েগুলি এ যুগের স্টুডেন্ট, যাদের ইষ্ট দেবতা হচ্ছেন অসন্তোষ, আর দীক্ষা মন্ত্র হচ্ছে প্রতিবাদ। ভারতের দৃঢ় গলায় বলে, এটাও এ যুগের একটা ফ্যাশন, এই স্টুডেন্টদের নিন্দে করা। তারা যা দেখছে তাই শিখছে, আমরা নিজেরাই কি এমন বীর্য ধৈর্য সন্তোষ সভ্যতার আদর্শ ধরেছি এদের সামনে? নিজেরা শিক্ষিত দীক্ষিত অবিকৃত চিত্ত হয়ে দেখাতে পারলে বোঝা যেত আসল গলদ কোথায়। তা যাকগে, আমাদের মেয়েরা অমন নয়। আমায় মেয়েরা কি ভালোবাসে, ক্ষেত্র বিশেষ পরিবর্তনও ঘটে। শিশির হেসে ওঠে, মাসিমাও তোমায় কি ভালোবাসতেন, বৌমা বলতে অজ্ঞান হতেন। ভারতীয় হাসে, বলে, হ্যাঁ, ওই একখানি দৃষ্টান্তের পরাকাষ্ঠা আছে বটে। তাহলেও অফারটা আমি ছাড়বো না বাবা, ওই বিরাট আকর্ষণটি ছাড়া চলবে না। অন্তত আমাদের মাসিমার হাতে ছাড়াতে পারা যাবে, শুধু এই আনন্দেই। কাজটা নেওয়া মানে একটি সুন্দর সুদৃশ্য সুরম্য বাসন ভবন। হ্যাঁ, এইভাবেই রিহার্সাল দিয়ে রেখেছিল ভারতী। এতক্ষণে বলবার সুবিধা পেল, ভাবলো এইবার আলো জ্বলে উঠবে শ্রোতার মুখে। কিন্তু কই, সে আশা কোনো এক অদৃশ্য দেওয়ালে প্রতিহত হয়। শিশির বলে, যেন বিদ্রুপ মিশিয়েই বলে, বাসভবনটা নিচ্ছ তাহলে? আরে, লোকটা বলে কি? ভারতী হাসির ঝাপটা মেরে যেন সম্ভাবনার ডানা মেলে এক অসীম সুখের আকাশে ঝাঁতরা আসে। নেব না? বলে, ওই জন্যেই শুনে পর্যন্ত আহ্লাদে ভাসছি, কতক্ষণে খবরটা দেব তোমায়। তা তুমি একেবারে ভেবে আকুল? এত ভাবনার কি আছে? আমি যদি ফাঁকি দিয়ে কেল্লার জয় না চেষ্টা করে সত্যিকার খেটে খুঁটে কাজ করি, অসন্তোষ আসবে কেন মেয়েদের? ও ভেবে ভয় পেও না। আহা, তুমি যদি আমাদের ওই কোয়ার্টার্সটা দেখতে, সেফ একখানি ছবি দেখো,
কি একখানা সাজিয়ে ফেলবো, আর বাড়ি ছেড়ে দিলে তোমার মাসিমাও হয়তো। হেসে ওঠে ভারতী। বলে বসবে, বৌমা তোমরা চলে যাচ্ছ, টিকবো কি করে তাই ভাবছি, বলে কেঁদেই ফেলবেন। জগতে কিছুই অসম্ভব নয়। তা ভারতীর কথা হয়তো সত্যি, জগতে কিছুই অসম্ভব নয়। তাই ভারতীর সুরে সুর মিলিয়ে হেসে না উঠে শিশির দুম করে বলে বসে, বাড়িটা একেবারে ছেড়ে দেওয়ার প্রশ্ন আসছে কি করে? কোয়ার্টার তো পাচ্ছ তুমি। কি মুশকিল আমি পাচ্ছি মানে? তুমি আমাকে থাকতে দেবে? আমার স্বামী পুত্রকে দেবে না? পুত্রের কথা বলতে পারি না। শিশির বলে, প্রশ্নটা স্বামীকে নিয়ে। থাকতে দিলেই যে থাকতে যাবে এমন নাও হতে পারে। ভারতী বলে, কায়দা রেখে একটু প্রাঞ্জল করে বলবে। প্রাঞ্জল তো সবটাই। তোমার ওই প্রমিলার রাজ্যে ঢুকে বাস করার বাসনা আমার নেই, এই কথা। ভারতী অস্বস্তির নিঃশ্বাস ফেলেন। প্রমিলার রাজ্যের সঙ্গে কোনো সংস্রব নেই মশাই, একেবারে স্বয়ংসম্পূর্ণ ব্যাপার। এন্ট্রেন্সটা পর্যন্ত কম্পাউন্ডের গেটের মধ্যে নয়, বাইরে। তাছাড়া ভুলে যাওনি বোধ হয়, হোস্টেলটাই মেয়েদের, কলেজটা সহশিক্ষার। ছেলেদের হোস্টেল সুপারিনটেন্ডেন্টের কোয়ার্টসে তার স্ত্রী নির্ভয়া বাস করেন। শিশির হেসে ওঠে। সেটা বলবার মতো কথা নয়। মেয়েরা স্বামীর সঙ্গে বনে, অরণ্যে, পাতালে, পর্বত শিখরে সর্বত্র থাকতে পারে। ভারতী হঠাৎ স্তব্ধ হয়ে যায়। ভারতী যে নিশ্চিত, উৎফুল্ল আর সরল মনটুকু নিয়ে ভাবী সংসারের সুখের ছবি আঁকছিল, সেই ছবির ওপর যে একটা হিংস্র বাদুড়ের ডানার ছায়া পড়ে। ভারতী আসতে বলে, থাকতে পারে নয়, থাকতে বাধ্য হয়, এটাই হচ্ছে কথা। আপত্তির কারণ বুঝতে আর বাকি নেই তার। স্ত্রীর ভাগ্যলব্ধ সেই বাসায় যাবার ইচ্ছে হচ্ছে না বাবুর। সেই চিরন্তন পুরুষ জাতির অর্থহীন অহমিকা কিছুতেই নিজেদের স্ত্রীর থেকে উচ্চ স্তরে না ভেবে ছাড়বে না। উচ্চ স্তরের, উচ্চ দরের, উচ্চ মর্যাদার। আরে বাপু, সেখানে 10 বছরের মেয়েগুলোকে এনে নিজের সংসার গড়দে প্রায় কৃতদাসের মতো জন্মের শোধ পুড়ে ফেলতিস। সেকালের চিন্তা চেতনা অভ্যাসটা ভুলতে পারছিস না এখনো তারা? স্বামী, প্রভু, বর ইত্যাদি করে শ্রেষ্ঠাত্মক শব্দগুলো নিজেদের নামের সঙ্গে জুড়ে করলি তো এতদিন অনেক রাজ্যপাট। এবার সেই কৃত্রিম মোহভঙ্গ হোক না। জ্ঞান চক্ষু উন্মোলিত করে দেখ না একবার, বড় বড় না কোণে বড়। অর্থনৈতিক মুক্তির সঙ্গে সঙ্গেই কি স্ত্রী পুরুষ দুজনে একই সমতল ক্ষেত্রে নেমে আসেনি? তবে মনে মনে ভাবলো এসব ভারতী। চট করে মুখে কিছু বলল না। চলে এলো অন্য প্রসঙ্গ, বলল, কি মুশকিল, তুমি ফেরা মাত্র গল্প জুড়ে দিয়েছি, এখন যে হাত মুখ ধুতে দাওনি, খেয়ালই হয়নি। যাও যাও চটপট, আলোচনা, বিবেচনা, ভাবনা সবকিছু পরে হবে। তখন বাঁধ দিল, কিন্তু আবার তো আসবে ঢেউ। আবার উঠল সেই প্রসঙ্গ। ঢেউয়ের ধাক্কাতেই উঠল। ঘন্টা তিনেক পরে। ঘন্টু সবে খেয়ে শুয়েছে, এরা খাবে বলে তোড়জোড় করছে। ঢেউ হয়ে এসে ধাক্কা দিলেন নিচতলার মাসিমা, যাকে আজকাল ভারতীর বাড়িওয়ালি মাসি বলতে শুরু করেছে আড়ালে আবদালে। মাসিমার নাম চারুলতা, তবে তার নামে কেউ কোনোদিন চিন্তা করেনি। ইদানিং শিশির বলে, এক হিসেবে সার্থক নামনি, নষ্টনীরের নায়িকা। এমন সুখের নীতি আমাদের কি নষ্টই করছেন। তা এখন সেই সম্ভাবনাময় মূর্তিটি নষ্ট করলেন বটে। ভারতী ভাবছিল খেতে বসে আবদারের গলায় বুঝিয়ে আবদার করে ওকে ওর ওই নকল প্রেস্টিজের মিনার থেকে নামিয়ে আনতে হবে। তা নইলে বলা যায় না, হয়তো হঠাৎ দুম করে বলে বসবে, না তোমার ও কাজ নেওয়া হবে না। ভাবছে 7-5 বোঝাই যাচ্ছে। ভারতীয় 100 রকম করে বুঝিয়ে ওর মনের দ্বিধা খুঁচিয়ে দেবে। কিন্তু তার আগেই কুড়ি ভেঙে ফুল বার করলেন মাসিমা। একদা এ বাড়িতে ওর
অবারিত যাতায়াত ছিল, কাজেই আড়ষ্ট হলেন না। সিঁড়িতে ঠেই বলে বসলেন, বাবা শিশির, ডেকে হেঁকেই বলতে হচ্ছে মনে কিছু করো না, বাড়িটা এবার ছেড়ে দিতে হবে। নানা রকমে জেরবার হয়ে যাচ্ছি তোমাদের রেখে। তার ওপর আমার নাতি সাহেবটি কোন দিন গরিবের জীর্ণ বাড়িটুকুর ছাদ নামিয়ে দেয়, এই আতঙ্কে প্রহর গুনি। আমার এই বলাটাই নোটিশ মনে করে বাড়ি খোঁজো। বারবার মাসিমা বলছে, মান্য দিয়েছি, এ বাকারে মুখের ওপর অসম্মান করতে পারা যায় না। তাই শিশির নম্রভাবেই বলতে যাচ্ছিল, খুঁজছি তো অনেকদিন থেকেই। কিন্তু ওর বলার ওপর ভারতী বলে উঠল, এ যুগে তো নিয়মিত ভাড়া দিয়ে গেলে নোটিশ বলে কিছু চলে না মাসিমা। মাসিমা ঈষৎ চমকে ওঠেন, কারণ এটা আশা করেননি। এ যাবৎ যা কিছু তীর ছুঁড়ে আসছিলেন তিনি, মনে হয় পাথরের দেওয়ালে গিয়ে গড়িয়ে পড়ে। বিঁধতে পেরেছে এমন প্রমাণ পান না। তিনি যা নিয়ে অসুবিধা বলে চেঁচান, এরা সেই বিষয়ে যতটা সম্ভব সতর্ক হয়, সাবধানী হয়। কোনোদিনও জবাব শোনেননি। আর আজ কিনা ফট করে আইন দেখিয়ে বসলো। কালি পড়া মুখে বললেন, আমরা সে যুগের মানুষ বৌমা, এ যুগে কি চলে তা জানি না। মোট কথা বাড়ি তোমার ব্যবস্থা করো, এই হচ্ছে কথা। অনিলের বেয়ে গটগট করে নেমে যান মুখ ফিরিয়ে। ভারতী শিশিরের দিকে একটি স্থির দৃষ্টি মেলে বললে, শুনলে? শুনলাম। শিশির বলে ওঠে, শুনছি তো সবসময়, তবে তোমার উচিত হলো না ওভাবে ওর মুখের ওপর আইন দেখিয়ে কথা বলা। ভারতী তার স্বামীর এই উল্টোপাল্টা কথায় অবাক হয়ে যায়। বলতে কি, মাসিমাদের পরিবর্তনের পর থেকে এ যাবৎ যে মাসিমা এবং তস্য পরিবারের সঙ্গে ভদ্রতা বজায় রেখে চলে আসছে তারা, তার 12 আনা গৌরব ভারতীর প্রাপ্য। শিশির অনেক সময়ই রেগে উঠে তেরে দু কথা বলতে চায়, ভারতী নিবৃত্ত করে। বলে, দোহাই তোমার, আর যা করো কোদল করতে যেও না। মনে রেখো, পরে আবার মুখ দেখাতে হবে। একবার মুখোমুখি ঝগড়া হয়ে গেলেই সমস্ত আবরণ খসে পড়ে। নির্লজ্জার চরম সীমা পর্যন্ত পৌঁছতে আর বাধে না তখন। ভদ্রতা বজায় রেখে সরে পড়ার চেষ্টা করাই ভালো। শিশির বলে, কিন্তু ক্রমশই বাড়ছে, ওতেই প্রতিবাদ দরকার। আশ্চর্য, আজ ভারতের সেই এক মুহূর্তের জন্য নিজের নীতি থেকে স্খলিত হয়ে পড়ছে সেই অমনি শিশির নিজের নীতি বদল করছে। ভারতী কয়েক সেকেন্ড নির্বিনিমেষে স্বামীর ওই উল্টোপাল্টা কথা বলা মুখের দিকে তাকিয়ে থাকে। উচিত হয়নি কেমন? আমার তো তাই মনে হলো, অথচ তুমিই বলো প্রতিবাদ দরকার। বলি, তুমিই তাতে বাধা দাও। আমি সহজে দিই না। আজ উনি দুপুরে এসে ঘন্টুকে যা ইচ্ছে বকে গেছেন, কান মলে দিয়েছেন। জানো সে কথা? বকে গেছেন, কান মলে গেছেন? তবে আর বলছে কি? ঘন্টুর কাছে শুনতে পারো কাল। ছোট্ট ছেলেটাকে বলেছেন কি জানো, তোমরা আমাদের এই ভাঙা বাড়িতেই বা পড়ে আছিস কেন? মা বাপ দুজনে রোজগার করছে, জানা অট্টালিকা বানিয়ে গিয়ে দাপাদাপি করবে। শিশির ছায়াচ্ছন্ন মুখে বললে, হুম। হুম মানে? মানে ওই দুজনের রোজগারই চক্ষুশূল হয়েছে বোঝা যাচ্ছে। ভারতী আর একবার ওই ছায়াচ্ছন্ন রহস্যময় মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি হানে। কি বলতে চাইছো হঠাৎ ও? দুজনে রোজগার করাটা অনুচিত? পড়শির সেটা চক্ষুশূল হবেই, তাতে পড়শিকে দোষারোপ করা চলে না। গম্ভীর মুখে বলে, তা ভুলটা যখন হয়েই গেছে তখন আর চারা নেই। তোমার মাসিমার চক্ষুকে শুল বেদনা থেকে রক্ষা করা অবশ্য সম্ভব নয়। এখন আশা করি প্রমীলার রাজ্য বলে একটা মিথ্যে ধুয়ো তুলে এই যন্ত্রণার হাত থেকে অব্যাহতি লাভটা পিছিয়ে দেবে না। বরং তোমার মাসিমাকে অবহিত করিয়ে এসো, সামনের মাস থেকে বাড়ি ছেড়ে দিচ্ছি। শিশিরও গম্ভীর হয়, বলে, আমি তো পাগল হইনি। ভারতী হঠাৎ ভারী উত্তেজিত হয়ে ওঠে, বলে, তার মানে তুমি তাহলে সত্যিই আমার পাওয়া কোয়ার্টার্সে যাবে না? শিশির কথা ছিল, একেবারে যাব না এমন কথা কি প্রতিজ্ঞা করে বলা যায়?
ধরো ইনভ্যালিড হয়ে গিয়ে তোমার সংসারে পড়লাম। ও, তুমি আজ আমায় রাগাবেই প্রতিজ্ঞা করেছ। আমি কিন্তু আর রাখবো না, তোমাকে পাগলামিও করতে দেব না। কাজটা আমি নেবই, আর যেতেই হবে সকলকে, বুঝলে? কেন? তোমার বাড়িতে যদি আমার থাকতে পারি, কোনো অপমান বোধ করি না, আমার বাড়িতেই বা তুমি থাকতে পারবে না কেন? সব কথার উত্তর দিতে নেই, উত্তর নেই তাই দিতে নেই। তুমি আমায় বোঝাও, তোমার আপত্তি কোনখানে? শিশির হঠাৎ একটু মুচকি হেসে নিজের বুকের মাঝখানে হাত দিয়ে বলে, এইখানে। সে বুঝেছি, কিন্তু তোমার ওই পচা কুসংস্কার ছাড়তে হবে, আমার দাবি মানতে হবে। ভারতীয় অতএব হালকা হয়, ভালো ছেলের মতো মাসিমার নাকের সামনে দিয়ে বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। সত্যি বলছি তোমায়, কাজটার জন্য যত না হোক ওই মহিলাটির কথা ভেবেই এত আহ্লাদ হয়েছে আমার। শিশির গম্ভীরভাবে বলে, ও কোনো কাজের কথা নয়, বাড়ি তো খোঁজা হচ্ছেই, সে তো বহুকালই হচ্ছে। ভারতী রেগে ওঠে, হয়তো অনন্তকাল হবে, তাতে কোনো লাভ হবে কি? কথায় কথায় কেবল তর্কই বাড়ে, আর বাড়ে জেদ, উভয় পক্ষেই। শিশিরের এই অনমনীয় মনোভাব ভারতীকেও করে তোলে কঠিন। শেষ পর্যন্ত রেগে গিয়ে বলে ওঠে ভারতী, ঠিক আছে, তুমি খোকা থেকো তোমার পূজনীয়া মাসিমার বাড়িতে, পারো তো তার অনিলের বাড়িতে ভোজ খেও আর কোমর বেঁধে খেটো। আমি আমার ভবিষ্যৎ ঠিক করে ফেলেছি। আর বলেই অবশ্য চমকে যায়, বোঝে একটু বেশি রূঢ় হয়ে গেছে। কিন্তু কি করবে, মানুষের শরীর তো একই রক্ত মাংসে গড়া। শিশির যদি জীবনে আনন্দের দিকটা, শান্তির দিকটা, নিশ্চয়তার দিকটা কিছুতেই দেখবে না, পণ করে, কেবল প্যাঁচালো কথা কয়, কতক্ষণ সহ্য করা যায়? নিজের মনে ক্রমশ প্যাঁচ উঠতে থাকে। মনে হয়, ও, তুমি পুরুষ বলে একেবারে রাজা হয়ে গেছো, তোমার অহংকারই জয়ী হবে। কেন? আমি মানুষ নয়? আমার উচিত, আমার ভবিষ্যৎ, আমার আর্থিক সুবিধে দেখব না আমি? ক্ষমা থাকতেও তোমার একটা তুচ্ছ অহমিকাকে তুষ্ট করতে ছেড়ে দেব সূচক? সে যদি অনন্তকালের বউগিরিটা এখনো বজায় রেখেছি বলেই এত প্রশ্রয় তোমার কেমন? এই যে আমি সারাদিন খেটে এসে ক্লান্ত হয়ে পড়ি, কই একদিনে তো ভাবি না 5 মিনিট বিশ্রাম করি? একবারও তো আশা করি না আমার মুখের সামনে কেউ জলের গ্লাস এনে ধরুক। আমি এসেই তোলা শাড়ি বদলে কোমর বেঁধে লেগে যাই কি করে তোমার ঘরে ফেরার সময় সবকিছু ফিটফাট করে তুলব। আমি ফেরার পথে ছেলেকে স্কুল থেকে নিয়ে তবে ফিরি, তাকে খাওয়াই, সাজাই, খেলতে পাঠাই। তোমার ফেরার আগেই যাতে খেলে বাড়ি ফেরে তার জন্য 100 বার নির্দেশ দিয়ে রাখি, কারণ জানি তুমি অল্পে উৎকণ্ঠিত হও, জানি তুমি এসেই ওকে দেখতে না পেরে দুঃখিত হও। ঘন্টুর ব্যবস্থা করেই আমি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু 1 কাপ চা খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকে যাই, যাতে তুমি আসবার আগে রান্নাটা সেরে ফেলতে পারি। আমার বাড়ি ফেরা আর তোমার বাড়ি ফেরার মধ্যে 1.5 ঘন্টার ব্যবধান আছে বলেই এই ব্যবস্থাটা সম্ভব তুলতে পারি আমি। ওই সামান্য সময়টুকুর মধ্যে তোমার প্রিয় জলখাবারটুকু বানিয়ে নিই চায়ের টেবিলে পরিবেশন করতে, আবার নিজেকেও তো তৈরি করে নিতে হয় সেই টেবিল পরিবেশিত হতে। শুধু যে আমিই ভালোবাসি না সন্ধেবেলা আলু থালু হয়ে বেরোনো তা তো নয়, তুমিও তো পছন্দ করো না। সারাদিন খেটে এসে অত তাড়াহুড়ো করে কি কষ্ট হয় না আমার? খুবই কষ্ট হয়, কিন্তু তুমি খুশি হবে ভেবে সব কষ্ট সয়ে যায় আমার। আজ পর্যন্ত আমার জীবন তরি নিয়ন্ত্রিত হচ্ছে তোমার খুশির হাওয়ার গতি নিয়ন্ত্রণ করতে করতে। অথচ তুমি তুমি জীবনে একবার মাত্র ভাবলে না, আহা, ও খুশি হবে। তুমি আপন অহংকারে অচল। আমি সভ্য, আমি ভদ্র, আমি মমতাশীল, তাই মনে করিয়ে দিচ্ছি না। কাজটা নিলে বাড়তি যে টাকা আসবে তার অঙ্ক তোমার মতো শুধু কেরানির পক্ষে উড়িয়ে দেবার নয়। মনে করিয়ে দিচ্ছি না,
তোমার যা সারা মাসের উপার্জন, আমার তা 12 দিনের। মনে করিয়ে দেব কি করে? নিজেই কি মনে করেছি কোনোদিনও? আজ তুমি আমাকে বড় বেশি হতাশ করছো বলে, বড় বেশি দুঃখ দিচ্ছ বলে মনে এসে যাচ্ছে। হ্যাঁ, মনের দুঃখেই ওসব ছাইপাস চিন্তা মনে এসে যাচ্ছে বেচারা ভারতীর। কিন্তু পরদিন যখন কলেজে আবার কথা ওঠে, ভারতী বলে, ভেবে দেখলাম আমার যোগ্যতা নেই। অধ্যক্ষ বলেন, যোগ্যতার বিচারটা আমার হাতেই ছেড়ে দিন না, সইটা করে ফেলুন চটপট। অধ্যক্ষ বলেন, অন্যান্য অধ্যাপিকারা বলেন, বান্ধবী লীলা ঘোষ বলে, তুই হচ্ছিস একেবারে নম্বরের হাদা। নির্ঘাত তুই তোর ওই প্রাচীনপন্থী কর্তাটির নিষেধ এমন সুযোগ ছাড়ছিস। আমি তো ভাবতেই পারছি না। আমার অফারে করলে আমি একটা ডিগবাজি খেয়ে নিতাম। ভারতী হেসে বলে, সে তো আমিও খাচ্ছি। ছাড়ো সব কাব্য কথা। কর্তার ইচ্ছায় কর্মের সুযোগ চলে যাচ্ছে বাগাছে। দেখ পৃথিবীর দিকে তাকিয়ে। হঠাৎ মনের মোড় ঘুরে যায়। হঠাৎ বলে বসে ভারতী, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু সেই ঠিকটা কোথায়? জীবনটা যে বেঠিক হয়ে বসলো ভারতীর। শিশিরও তাই সেই রাগ করে বলা কথার ধুয়ো ধরেই বলল, ঠিক আছে, তোমার ব্যবস্থাই বলবৎ হোক। আমি থেকে যাচ্ছি এখানে, তুমি ঘন্টুকে নিয়ে। ভারতী ভয় পেল। ভারতী ভারী একটা অসহায়তা বোধ করলো। ভারতী নম্র হলো, নিচু হলো। অনেক রাত যখন ঘন্টু ঘুমিয়ে পড়েছে, এ ঘরে চলে এলো। স্বামীর বুকের কাছে ঘেঁষে শুয়ে বলল, দেখো, বিশ্বাস করো, আমি গিয়ে সেভ না করেই দিয়েছিলাম, কিন্তু এত অনুরোধ উপরোধ হতে লাগলো শেষ পর্যন্ত, আর আসলে তো কোনো যুক্তিই দেখাতে পারছি না। স্বামী এখানে আসতে ইচ্ছুক নয়, এইরকম একটা যুক্তি দেখাও কি সম্ভব ছিল না বোধহয়। বুকের কাছে ঘেঁষে আসা মানুষটার বুকের ভাষা বোঝার চেষ্টা করে না শিশির, বরং যেন নিজেকে সরিয়ে নেয় একটু। ভারতী তবু মান খোয়ায়, বলে, মানুষ তো একটা বোকামিও করে, একটা ভুলও করে। মনে করো না তাই করে ফেলেছি, তুমি সেটা সামলাও। শিশির রুড়ো গলায় হেসে ওঠে, বলে, সামলাবো আমি? বলো কি? 150 খুকি সামলাবার ভয় নিয়ে প্রতিজ্ঞাপত্র স্বাক্ষর করে এলে, এখন কি বানি? হবে না, কিছুতেই নরম হবে না, কিছুতেই জীবনকে সহজ হতে দেবে না। সেই ছবির মতো সুন্দর বাসাটিতে সুন্দর করে ঘরকন্যা সাজিয়ে সংসার করতে দেবে না ভারতীকে। নিষ্ঠুর লোকটা কি জানে, মেয়েদের বিদ্যায়, কর্মে, পদমর্যাদায় বা পদের জটিলতায় যেখানেই পৌঁছক, তার একেবারে অন্তরের অন্তর্লোকে একান্ত বাসনাটি থাকে মনের মতো একটি ঘর, সেখানে সুন্দর করে সংসার করা। বুঝতে পারছো নাও, জানতেও পারছে না, নয়তো বা পারছে ঠিকই, সব পুরুষই পারে। আর মেয়েদের ওই দুর্বলতার সুযোগটুকু নিয়ে ভাব দেখায় তার নিজের কোনো কিছুই প্রয়োজন নেই। ঘর বস্তুটা তার কাছে স্বপ্নের নয়, সাধের নয়, সাধনার নয়, নিতান্তই আস্তানা মাত্র। ভাব দেখায় দয়া করে যে ঘর বাঁধে, সে সংসার করে, সে কেবলমাত্র নারী জাতির প্রয়োজন মেটাতে। নিজে সে নির্লিপ্ত উদাসীন, ধরে আনা অসহায় জীব। ধরে বেঁধে রেখে দেওয়া হয়েছে তাকে সংসারের সঙ্গে জুড়ে। তাই অনায়াসে নিতান্ত নির্মমতা অগ্রাহ্য করতে পারে মেয়ে মনের ছোট্ট সুখ, ছোট্ট আশা, ছোট ছোট বাসনার চাহিদা। শিশির ঘুমিয়ে পড়ে। ভারতীর মনে পড়তে থাকে, একবার ভারতীর বোনের বিয়েতে বারাসাতে নেমন্তন্ন গিয়েছিল। ও রাত হয়ে গিয়েছিল। বাকি রাতটুকু থেকে যাবার জন্য ভারতীর মা সহস্র অনুরোধ জানিয়েছিল। বলেছিল, কাল সকালে এখান থেকে খাওয়া দাওয়া করেই অফিসে চলে যেও বাবা, আজ এত রাত্রিরে। শিশির ভারতীর মা সেই অনুরোধ মনে রাখেনি। তার মানে ভারতীর মুখ রাখেনি, মান রাখেনি। তবু ভারতী সকালে শিশিরের খাওয়ার অসুবিধে হবে ভেবে নিজেও সেই অত রাত্রে চলে এসেছিল শিশিরের সঙ্গে। ভারতীর মনে পড়ে একদিন, হঠাৎ এক এক করে এমন অনেক দিনের কথা মনে পড়তে থাকে ভারতীর, যার মধ্যে শিশিরের হৃদয়হীনতার স্বাক্ষর আছে।
হয়তো এসব কথা জীবনেও মনে পড়তো না ভারতীর। এসব সে আজও মনের কোনো গভীর স্তরে ছিল, তার টেরও পেত না। কিন্তু আজ উঠে আসতে লাগলো তারা, যেন আদালতের এক একটি সাক্ষীর মতো। ভারতী ভুলে গেল সে একটা ডক্টরেট পাওয়া মেয়ে, ভুলে গেল সে একটা বিশিষ্ট শিক্ষায়তনের অধ্যাপিকা, ভুলে গেল কর্মক্ষেত্রে তার মান সম্ভ্রম কতখানি। নিতান্ত তরুণী মেয়ের মতো, নবপরিণীতা অভিমানী বধূর মতো কেঁদে বালিশ ভেজাতে লাগলো। সাক্ষী রইল না কেউ, এসব এই যা রক্ষা। তা ওই রক্ষা নিয়ে এই সংসারের সমস্ত সম্মানের আসনগুলি সুরক্ষিত। নিভৃত অশ্রুর দর্শক থাকে না, নিভৃত চিন্তার সাক্ষী থাকে না। শিশিরেরই যে কোনো নিভৃত লোক নেই, তাই বা কে বলতে পারে? হয়তো সেও পীড়িত হচ্ছে, আহত হচ্ছে, অভিমানে পাথর হচ্ছে, কারণ সে তার নিজের মতো করে ভাবছে, নিজের দৃষ্টিকোণ থেকে দেখছে, নিজের চিন্তাধারায় বিচার করছে। তাই সেও হয়তো ভারতীকে অহংকারী, উদ্ধত আর নিষ্ঠুর ভাবছে। দুজনের সাক্ষীর প্রমাণ নেই। এতদিন ওরা দুজনে দুজনের মধ্যে এমন সম্পূর্ণ ছিল যে ওদের কোনো বন্ধুও নেই যার কাছে হৃদয় ভাব লঘু করতে পারে। নির্বাণ ভাব দুটো মানুষ অতঃপর আপন দুর্মতির দ্বারা পরিচালিত হতে থাকে এবং প্রমাণ করতে থাকে দুর্মতির অসাধ্য কাজ নেই। আরো একটা তত্ত্ব নতুন করে প্রমাণ করে ছাড়ে ওরা, মানুষের কত পরিবর্তনই হয়। কারণ পরবর্তী দৃশ্যটা সেই ছবির মতো বাসাটাকে গাছে, মাছে, কুশনে, কভারে, পর্দায়, সোফায় সুন্দর করে সাজিয়ে ঘন্টুকে নিয়ে একা আছে ভারতী। একটা বাচ্চা চাকর আছে সারাক্ষণের, সে তার ছোট্ট ছোট্ট হাতে বাড়িটিকে রেখেছে ধুলো মলিন শূন্য করে। একটা ঝি আছে, সে দুবেলা এসে মোটা কাজগুলো করিয়ে দিয়ে যায়। উঁচু টেবিলে রাখা গ্যাসের উনুনে রান্না করে, বেসিনে ফেনা করে সাবান ঘষে। ভারতী মাঝে মাঝে ওই ঝিটার দিকে ঈর্ষা দৃষ্টিতে তাকায়, কারণ হঠাৎ হঠাৎ চারুলতা মাসিমার বাড়ির সেই ইটের উনুন পাতা কালি ঝোল রান্নাঘরের কথা মনে পড়ে যায় ভারতীর। সেখানে বসে ভারতী অনেকগুলো বছর রান্না করেছে। মনে পড়ে যায় সিমেন্টের চটা ওটা সেই কল ঘরটাকে, যেখানে ভারতী অনেক সাবান কেচেছে আর স্বপ্ন দেখেছে বেসিনওয়ালা সেই সুন্দর বাথরুমে। অথচ এখন কিছুতেই একটা রুমাল কেচে নিতেও ইচ্ছে হয় না, কিছুতেই রান্নাঘরে ঢুকে দুটো আলু ভাজতেও ইচ্ছে হয় না। কে জানে কেন? সে কি ভারতী বড়লোক হয়ে গেছে বলে? না সন্ধে হলেই ওর সেই মনোরম গোল বারান্দাটিতে অধ্যাপিকাদের আড্ডা বসে বলে সময় পায় না? এই আড্ডার প্রধান বক্তা বান্ধবী লীলা ঘোষ বলে, দেখালো বটে একখানা তোর পরম গুরু। বলে দিচ্ছে ভারতী, ওসব তেজ অহমিকা কিচ্ছু নয়, স্রেফ হিংসে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ওই জিনিসটা বেশ বেশি পরিমাণেই থাকে, বুঝলি? নেহাত জয়েন্ট বিজনেসের স্বার্থে নিজেকে ঢেকে রাখে। ভারতী ফিক করে হেসে বলে, এই কথা জানলি কি করে? দেখে বৎসে, দেখে। তাই বুঝি বিয়ে করিসনি? ধুর, তা বলে তা নয়। লীলা ঘোষ হেসে ওঠে, এখনো পেরে করি। এই চেহারায় কে বিয়ে করবে বল? তাইতেই বুড়ি আই বুড়ি, তবে বুঝি সব। হাসির ফোয়ারা ওঠে, তার সঙ্গে চা চলে। বাচ্চা ছেলেটা সাবধানে ট্রে করে বয়ে দিয়ে আসে ফাইন পেয়ালার সোনালি চা। ভারতীকে উঠতেই হয় না। কাঁচের জানলার সামনে টবের উপকার ক্যাকটাসগুলো কেউ মাথা খাড়া করে দাঁড়িয়ে থাকে, কেউ বাঁকাচোরা বাহুগুলো এদিক ওদিক ছড়িয়ে কাচের গায়ে একটা বিকৃত মানুষের মতো ছায়া সৃষ্টি করে। বাতাসে পর্দা কাঁপে। ওদের হাসির সময় ভারতের সেদিকে তাকিয়ে থাকে, হয়তো ভাবে কি এমন মন্দ আছি। একসময় ঝিটা এসে জিজ্ঞাসা করে, দিদিমণি খোকা কি এখন যাবে, খাবে? ভারতটি বিরক্ত হয়ে বলে, কেন? এক্ষুনি খেয়ে নিলেই তোমার পালাবার সুবিধে হয়, কেমন? 9টার আগে খাবে না, পড়বে 9টা পর্যন্ত। ঝি ভার গলায় বলে, আমার জন্য বলিনি, পড়তে পড়তে ঘুমে ঢুলছে তাই। চলে যায় রাগ দেখি। ভারতীর বান্ধবীরা বলে, ও বেচারা একটু লোনলি ফিল করে। ভারতী কাচের গায়ের সেই বাঁকাচোরা ছায়াগুলোর দিকে তাকিয়ে অন্য মনস্কের মতো বলে, হ্যাঁ
তাই ভাবি মাঝে মাঝে কোনো একটা বোর্ডিংয়ে ভর্তি করে দিলেই হয়, তবু অন্য ছেলেদের সঙ্গে। আর শিশির, তা সত্যি বলতে দৃশ্যত শিশির কিছু খারাপ নেই। দোতলা ছেড়ে দিয়ে সে চারুলতা মাসিমার নিচতলার বৈঠকখানা ঘরটায় আশ্রয় নিয়েছে, একেবারে পেইং গেস্ট হিসাবে। যত্নের ত্রুটি মাত্র হচ্ছে না। মাসিমা বিগলিত স্নেহে সর্বদা আহা করছে শিশিরের জামার বোতামটি লাগালো কিনা দেখতে, বলছে মেয়েকেদের। আর সেটা যে শুধু দেখিয়েই করছে সে কথা বললেও মাসিমার প্রতি অবিচার করা হবে। মমতার বশেই করছেন। চিরদিনের স্নেহ মমতার সম্পর্ক ছিল ভিতরে অন্তঃসলীলা হয়ে, তার উপর একটা তীব্র স্বার্থের চূড়ান্ত ঈর্ষায় ব্যাঘাত তাদের উগ্র তিক্ত নির্লজ্জ করে তুলেছিল। সে ব্যাঘাত দূর হয়েছে। দোতলায় একটু রঙের তুলি বুলিয়ে দিয়ে আশাতিরিক্ত তার ভাড়ায় একটা ভাড়াটে বসিয়েছেন। তার উপর বৈঠকখানার ঘরে অর্ধাংশ আর দুবেলা দুথালার সাদামাটা খাওয়ার পরিবর্তে এক মুঠো টাকা হাতে পাচ্ছেন। আর একবার তবে নির্লজ্জ হতে বাধা কি? অতএব আর একবার নির্লজ্জ হন চারুলতা মাসিমা। শিশিরের জন্য মমতায় বিগলিত হন। বউ পালিয়ে যাওয়া ছেলেটার নির্লিপ্ত মনের কাছে এই নির্লজ্জতা, হাস্যকর কটুতা ধরা পড়বে না, এ বোধহয় মাসিমার আছে। কিন্তু শিশির কি এত বোধহীন হয়ে গেছে যে আধখানা ঘরেই রাজি হয়েছে? তা হয়েছে হয়তো চক্ষু লজ্জাতেই হয়েছে। কারণ অবিবাহিত বড় হয়ে যাওয়া ছেলেটার ঠাঁই হয়েছিল ওই ঘরটাতেই। তাকে স্থানচ্যুত করতে চক্ষু লজ্জা বেঁধেছে শিশিরে। বলেছে থাক না, অনিল যেমন শুচ্ছিল সুখ না, বড় ঘর। বরাবরই তো ছিল অনিল ছোট ভাইয়ের মতো। আগে কত আবদার করতো অনিল শিশিরের কাছে, কত উপদ্রব করতো শিশিরের মায়ের ওপর। শিশির আর বেশি জায়গা দরকারই বা কি? এত এই তো কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত্রি। এক থালা ভাত, একটা পাতা বিছানা, আর চান করে ছেড়ে রেখে যাওয়া ধুতি গেঞ্জি তোয়ালেগুলো কাঁচা শুকনো হয়ে হাতের কাছে মজুদ থাকা। এই তো হচ্ছেই। এর চেয়ে বেশি চাইবার কি আছে? সংসারের দায়হীন বাধ্যতা বাধাহীন এই জীবনেও একটা বিশেষ সুর আছে বই কি। মাসের প্রারম্ভে টাকা ধরে দেওয়ার পর দ্বিতীয়বার আর চিন্তা করতে হয় না। খেতে হলে খাটতে হয়, সংসার করতে হলে শুধু টাকার ধান্দাতেই নয়, তেল নুন লড়কির ধান্দাতেও বিশ্বভুবন চষে বেড়াতে হয়। সত্যি এখন তো আর শুনতে হয় না পাউরুটি নাকি কুপন ছাড়া পাওয়া যাবে না। শুনছি কি মুশকিল বলো তো। শুনতে হয় না আমার কোনো কাজ তুমি করো না কেন বলো তো। যাও একবার দেখো এসো দেখি তেল সত্যি একবার বাজার থেকে উধাও হয়ে গেছে কিনা। শুনতে হয় না বেরিয়ে ফেরার সময় একবার দোকান ঘুরে আসবে, চাটা একেবারে ফুরিয়ে গেছে। এই দেখো আজ তো সময় রয়েছে, ঘন্টুটাকে নিয়ে একবার সাউথ টেলারিং এ যেতে পারবে, কটা শার্ট প্যান্টের দরকার ছিল ওর। না, কোনো কিছুই শুনতে হয় না। কোনো প্রয়োজনের কথা কেউ তোলে না শিশিরের কাছে। শিশির এখন একটু অখণ্ড নিশ্চিন্তিতায় শব্দহীন জগতে আশ্রয় পেয়েছে। এই শব্দহীন জগতের বাইরে টুকটাক শব্দ মন্দ লাগে না। সেই শব্দের মধ্যে কোনো দায় নেই, নেই কোনো অভিযোগের উদ্ধত আক্রমণ। এই শব্দ শুধু কানের কাছে ভেসে যাওয়ার কথা মাত্র। অনিল সেই অনেকদিন আগের মতো মহোৎসাহে ওদের ফুটবল টিমের গল্প করে, ভালোই লাগে। মাসিমার মেয়েরা যখন তখন বলে, ও শিশিরদা কি অন্যমনস্ক আপনি, আপনার ঘরে জলের কুজোয় কাল থেকে জল নেই। বলেনও নেই তো, শুনতে খারাপ লাগে না। আর মাসিমা যখন ভাতের সামনে পাখা নাড়তে নাড়তে বলেন, কি খাওয়ার ছিরি হয়েছে বাবা তোমার, দেখলে প্রাণ হায় হায় করে। দিদির আমলে দেখেছি তো, এক গোছা করে ঘি চপচপে রুটি করে রাখতেন, ছেলে কলেজ থেকে এসে খাবে বলে। কি দিনই গেছে সেসব। তখন তো আবেগে আনন্দে প্রায় চোখে জলই এসে যায় শিশিরের। ঘুরিয়ে ফিরিয়ে শিশিরের মায়ের কথাই তোলেন চারুলতা মাসিমা বেশি সময়। দুজনে কি প্রগাঢ় ভাব ছিল গাঢ় কণ্ঠে সেটুকু স্মরণ করিয়ে দেন। আর মাঝে মাঝে নিঃশ্বাস ফেলে বলেন, কি জানি বাবা কেমন মন বৌমার, এইভাবে সংসার ছাড়াছাড়া করে চাকরির উন্নতি করতে গেল। আমরা এসব কথা ভাবতেও পারি না।
হয়তো এটাও শুধু ভারতীকে নিন্দে করেই বলেন না, এটাও সত্যিকারের মনেরই কথা। অসহায় পুরুষের ওপর মমতা মেয়েদের চিরন্তন প্রকৃতি, তা সে যে বয়সেরই হোক। ছন্ন ছাড়া সংসার ছাড়া ছেলেটাকে আরো মায়া করতে ইচ্ছে হয়, বউটাকে আরো নিন্দে করতেই ইচ্ছে হয়। ভারতীর দুর্মতিতে চারুলতা মাসিমার অনেক দিনের সুরাহা হলেও তার উপর না দেখিয়ে রাগ না দেখিয়ে পারেন না। কিন্তু ওদের কি তাহলে একেবারেই দেখা হয় না? স্বামী স্ত্রীর, বাপ ছেলের? না না, তাই কি সম্ভব? আইন আদালত করে ফারখাত করেনি, কিন্তু কিছু না, যে যার সুবিধে হিসেবে আছে, এই তো। দেখা হয়, রবিবারে রবিবারে দেখা হয়। শিশির যায় না, ভারতী আসে ছেলেকে সঙ্গে নিয়ে। মাসিমার বাড়ির মধ্যে এসে বসতে হয়, চাও খেতে হয় কখনো কখনো। ঘন্টুও খাবার খায় রেকাবি করে। কোনো কোনো দিন যদি দেখে বাবা স্নান করতে গেছে কি বেরিয়েছে, মাকে চুপি চুপি বলে, মা একটু ছাদে যাব। ছাদটাই আড্ডা ছিল, ভাঙা লাটাইটা এখনো গড়াগড়ি খাচ্ছে তার ছাদের ট্রাঙ্কির নিচে। ভারতী ছেলের ওই হ্যাংলামিতে বিরক্ত হয়, চোখ টেপে, কিন্তু শেষ রক্ষে হয় না। মাসিমা স্নেহ ভরা গলায় বলে, আহা যাক যাক, আজম্মের খেলার জায়গা। নতুন ভাড়াটের লোক খুব ভালো, কিছু বলবে না, যা সিঁড়ি দিয়ে উঠে। শিশি স্নান সেরে সাজসজ্জা করে নিলে তিনজনে একত্রে বেরোয়। রবিবার আর কেউই বাড়িতে খায় না, হোটেলে খাওয়া হয়। এখন যেন একটা অলিখিত আইন স্থির হয়ে গেছে যে ওই খরচটা শিশিরই করবে। ভারতী কোনোদিনও তার বটুয়ায় হাত দেয় না। বাইরে খাওয়া হয়, এখানে ওখানে বেড়ানো হয়, হয়তো সিনেমা দেখা হয়, সার্কাস চলে সার্কাস। মোটের ওপর ঘন্টুর মনোরঞ্জনের প্রচেষ্টাই লক্ষ্য পড়ে, যেন ঘন্টুকে একটু আমোদ প্রমোদ দিতেই এই অভিমাজান ওদের। ফেরার সময় প্রায়ই জিনিসপত্র কেনা হয় ঘন্টুর নাম করে, খেলনা, খাবার, লাল মাছ, কাঁটা গাছ। তাই বলে কি দুজনে কথা বলে না ওরা পরস্পরে? হাসে না? সবই করে। সাময়িক ঘটনা নির্ভর সেই সব হাসি, কথা, গল্প বাতাসের গায়ে তরঙ্গ তুলতে পারে না, বাতাসের গা বেয়ে গড়িয়ে পড়ে। সন্ধ্যার পর যে যার নিজের আশ্রয়ে ফেরে। ছাড়াছাড়ির সময় দুজনেই আসতে বলে, আচ্ছা। শিশির ঘন্টুর মাথায় একটু ছোট্ট চাপড় মেরে বলে, ঘন্টু বাবু যা লায়েক হচ্ছে, এবার ওই আমাদের নিয়ে বেড়াতে বেরোবে। কি বলো ঘন্টু বাবু? ঘন্টু মুখ ফিরিয়ে থাকে, মুখ নিচু করে থাকে। ঘন্টুর চোখ কিছুতেই মা বাবাকে দেখতে দেয় না। ঘন্টু যে বড় হয়ে উঠছে তা বোঝা যায়। মাঝে মাঝে কখনো বড় হওয়া ঘন্টু একটু এদিক ওদিক সরে গেলে ভারতীয় তার চোখটা দেখতে না দিয়ে বলে, আমাদের বাড়িতে তাহলে যাবে না কোনো দিন? যাব না এ কথা কবে বললাম? বলনি? তা সত্যি, গেলেই হলো একদিন। ভারতী চুপ করে যায়। ভারতী মনে মনে ভাবে, আশ্চর্য, আমার একটা শক্ত রোগও তো হয় না কখনো, কি অটুট স্বাস্থ্যই দিয়েছে ভগবান। কল্পনা করে সেই অটুটতা হঠাৎ টুটে গেছে। কলেজ কর্তৃপক্ষ শিশিরকে খবর পাঠিয়েছে, কিন্তু কল্পনা কল্পনাই থাকে। আবার পরবর্তী রবিবার স্বাস্থ্যের শক্তিতে টলটলে চেহারাটি নিয়ে এসে দেখা যায় ভারতী চারুলতা মাসিমার বাড়ি। হয়তো ইচ্ছে করে একটু বেলা করেই আসে, যাতে শিশির একেবারে প্রস্তুত থাকে, কিন্তু সে আশা বড় মেটে না। শিশির ওদের না দেখলে যেন গা তোলে না। অগত্যায় ভারতীকে মাসিমার রান্নাঘরের দরজায় এসে বসতে হয়। আর ঘন্টু ছাদে যাবার জন্য উসখুস করে, তবে আগের মতো জেদ করে না, লাফালাফি করে না। ভারী শান্ত হয়ে গেছে ছেলেটা, শান্ত আর গম্ভীর। ধরে নিতে হবে ঘন্টু ভালোই আছে। ভালো না থাকলে শান্ত হচ্ছে কি করে? সপ্তাহের পর সপ্তাহ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। একই উৎসাহে দিয়ে রবিবার শুরু হয়, আর একই হতাশা নিয়ে রবিবার শেষ হয়। অথচ আশ্চর্য, এই জীবনটাকেও এখন আর অস্বাভাবিক লাগে না ওদের। পারিপার্শ্বিকের খাঁজে খাঁজে বসে গেছে সকলেই, বেশ খাপে খাপ খাইয়ে নিয়েছে নিজেদের। বিনিদ্র রাত্রির অপরিসীম ক্লান্তি নিয়েও ভারতী সহজেই সকালবেলা লাল মাছগুলোকে খাবার দেয়, ক্যাকটাসের টবগুলোকে আলোর দিকে ঘুরিয়ে দেয়, আর ভাবে আরো গোটা কতক কিনতে হবে। শিশিরও
রবিবার সন্ধে বাড়ি ফিরে বিছানায় হাত পা ছড়িয়ে ভাবতে শুরু করে, আসছে রবিবারে নতুন কি উপহার দেওয়া যায় খন্টুকে। মানুষ সে শক্তিমান এভাবেই তার প্রমাণ। নিজেকে আশ্চর্য রকম অ্যাডজাস্ট করে নিতে পারে মানুষ। অ্যাডজাস্ট করতে করতেই তার জীবন পরিক্রমা। তবু যে কেন নিজেকে নিয়ে ভাবনার শেষ নেই তার। এইটাই প্রশ্নের, এটাই বিস্ময়ের।